আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএসএফ এর পুশিন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। 5 মাস কারাভোগের পর দেশে ফিরেছেন ভারতে আটক 91 বাংলাদেশি জেলে। ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নারী শিশু সহ 4 জন নিহত। এবারে বিস্তারিত। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টার পর থেকে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তবে আজ কোথাও উত্তেজনার কোনো খবর পাওয়া যায়নি। এদিকে সীমান্তে পুশিন ঠেকাতে দেশের 26 জেলার সীমান্তে প্রায় 7,000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে পুশিন করতে ব্যর্থ হয়ে নারী শিশুসহ 10 জনকে ফেরত নিয়েছে বিএসএফ। রবিবার রাত 3:30টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে শুক্রবার ভোরে ওই 10 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি বাধা দিলে তারা নোম্যান্স ল্যান্ডে অবস্থান করে। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তে পুশিনের উদ্দেশ্যে জড়ো করা 11 জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে বিএসএফ। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা রুখে দেওয়ার পর জেলার সকল সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। তাদের সঙ্গে যোগ দিয়েছে গ্রামবাসীও। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি। লালমনিরহাটের 3টি সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে পুশিন চেষ্টার পর বিজিবির কঠোর বিরোধের মুখে পিছু হাঁটে বিএসএফ। এরপর থেকেই সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। সীমান্তের খবর নিয়ে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। কথা বলবো তার সঙ্গে। হিমেল, বিএসএফ এর পুশিন চেষ্টার পর সীমান্তে বিজিবির আজকের অবস্থান কেমন দেখছেন? সুমনা, ঠাকুরগাঁও সীমান্তে শূন্যরেখা বরাবর অবস্থানরত 11 জনকে বিএসএফ কর্তৃক ফিরে নেওয়ার পর থেকে ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, কিছুটা শান্ত। তবে স্থানীয়দের মাঝে কিন্তু এখনও আতঙ্ক বিরাজ করছে। সেখানকার মানুষ এখনও কিছুটা আতঙ্কিত যে কোনো সময় যে কোনো দিক থেকে তারা পুশিন করতে পারে, অর্থাৎ বিএসএফ কর্তৃক পুশিন হতে পারে। বিজিবি এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শুধু সতর্কতা নয়, তারা সেই সাথে আসলে স্থানীয়দের সাথে সর্বদাই যোগাযোগ রক্ষা করছে এবং স্থানীয়দের সহযোগিতায় তারা সেই সম্পূর্ণ এলাকা জুড়ে বাড়তি কিছু সতর্ক ব্যবস্থা করেছে। তারা তাদের সীমান্ত এলাকাগুলোতে বিজিবি সদস্য সংখ্যা কিছুটা বাড়িয়েছে। আমি বিজিবির সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে বিজিবি এবার বদ্ধপরিকর যে কোনোভাবেই ভারত থেকে পুশিন করা কোনো সদস্যকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সুমনা, আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁও কিন্তু ভারতের সাথে প্রায় 152 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে, যার মধ্যে 104 কিলোমিটার রয়েছে 50 বিজিবি নিয়ন্ত্রণে এবং 48 কিলোমিটার রয়েছে 42 বিজিবি নিয়ন্ত্রণে। উভয় পক্ষের সাথে আমাদের কথা হয়েছে। উভয় পক্ষই তাদের সতর্কতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। আপনাকে আরও জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু আমরা এই ঠাকুরগাঁয়ের 42 বিজিবির যে সীমান্ত এলাকা, এই সকল এলাকা দিয়ে পুশিনের ঘটনা দেখেছি। তবে সেই সময় পুশিন করা সেই সদস্যদেরকে বাংলাদেশ গ্রহণ করলেও এইবার জন্য ঠাকুরগাঁও একটু ভিন্ন রূপ দেখলো। এর আগে কখনো এভাবে পুশিনে বাধা দেওয়া হয়নি বা তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়নি। তবে এবার বিএসএফকে সেই পুশিন করা সদস্যদেরকে ফিরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। এতে করে ঠাকুরগাঁওতে একটি ভিন্ন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঠাকুরগাঁর মানুষ এই পুশ ব্যাক করাটাকে একটু বিশেষভাবেই গুরুত্ব দিয়ে আনন্দ প্রকাশ করেছে এবং সন্তোষ প্রকাশ করেছে। তবে স্থানীয়রাও আমাকে জানিয়েছে যে তারা সর্বদাই বিএসএফ তথা সরকারের সাথে রয়েছে, যে কোনো রকম পরিস্থিতিতে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে সীমান্ত এলাকায় তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। সুমনা, এই ছিল আমার ঠাকুরগাঁও সীমান্ত থেকে জানা সর্বশেষ পরিস্থিতি। হিমেল, ধন্যবাদ আপনাকে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানিয়েছেন, ভারতের পুশিনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। পাশাপাশি পুশিন বন্ধে ভারত সরকারকে 12 থেকে 13টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী। পুশিন প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ঠেলে দেওয়া হয়, সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য না। ইতিমধ্যে আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি। ভারতে যদি বাংলাদেশের কোনো ইলিগাল সিটিজেন থাকে, তাদেরকে ফেরত আনার বা আমাদের ভারতীয়দেরকে ফেরত দেওয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে। সেই বিদ্যমান মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সাথে কাজ করতে হবে, কথা বলতে হবে, এবং বাংলাদেশও সেটা করবে। ভারতে আটক 91 জন বাংলাদেশি জেলেকে প্রায় 5 মাস কারাভোগের পর দেশে ফিরিয়ে আনা হয়েছে। দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার শাহ কামরুজ্জামান বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমার ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত 16 ও 17 ডিসেম্বর 2025 ও 20 জানুয়ারি ও 16 ফেব্রুয়ারি 2026 ভারতীয় কোস্টগার্ড 4টি বাংলাদেশি ফিশিং বোট সহ 91 জন বাংলাদেশি জেলেকে আটক করে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ডের সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের ফিশিং বোট সহ দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়। রোববার ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে 91 জন বাংলাদেশি জেলেকে গ্রহণ করা হয়। দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকালে রংপুর, বরিশাল, রাজশাহী সহ বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় আন্দোলনরত চিকিৎসকরা জানান, বিসিএসে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন, বিসিপিএস ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ব্যয় কমানো সহ বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও তা আমলে নেয়নি সরকার। তাই দ্রুত সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধবপুরের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার 2 সিটিতে দৈনিক 50 কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট প্রকল্প পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রায় 43 লাখ মানুষ উপকৃত হবে এবং ঢাকার ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে শীতলক্ষ্যা নদীর দূষিতজনিত ঝুঁকি মোকাবিলাও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে এবং এই প্রজেক্টের আপনার প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় এই প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা প্রায় শেষের দিকে 97% প্রায় আপনার শেষ হয়ে এসছে। ছোটোখাটো 2-1টা আপনার কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে এই প্রজেক্ট কমপ্লিট হবে। হামের টিকা আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলাটির আবেদন করেছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এবং পরে তা খারিজ করে দেয়। অভিযুক্ত বাকি 3 জন হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। মামলার আবেদনে বলা হয়, 15 মার্চ থেকে 4 জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে 75,700-র বেশি হামে আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। হাম ও হামের উপসর্গে দেশে 620 শিশু প্রাণ হারিয়েছে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশু সহ 4 জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন 10 জন। দুপুর 12টার দিকে উপজেলার বৈশামুড়া এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, হবিগঞ্জের মাধবপুর বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে দিগন্ত পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা বাস স্ট্যান্ডে আসছিল। বৈশামুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। 8 জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মহাসাগর দিবস। সমুদ্র ও মহাসাগরের গুরুত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সামুদ্রিক দূষণ রোধে সচেতনতা বাড়াতে প্রতি বছর দিবসটি পালন করা হয়। এবছরের প্রতিপাদ্য দূষণ প্রশমন এবং প্রবাল ইকোসিস্টেম পুনরুদ্ধারের মাধ্যমে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ। দিবসটি উদযাপনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, বিশ্ববিদ্যালয় ও কোস্টগার্ডের পক্ষ থেকে নানা কর্মসূচি চলছে। এর মধ্যে রয়েছে সচেতনতামূলক র্যালি, সেমিনার, সমুদ্র উপকূল পরিচ্ছন্নতা অভিযান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। জলবায়ুর পরিবর্তন সহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে দেশের স্বাদু ও মিঠা পানির জলাশয়ের বিভিন্ন প্রজাতির মাছ। এই অবস্থা থেকে উত্তরণে সারা দেশে প্রাকৃতিক জলাশয়ে মাছের অভয়াশ্রম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে নওগাঁর বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধির আশা সংশ্লিষ্টদের। প্রাকৃতিক জলাশয়ে অভয়াশ্রম গড়ে তোলার মাধ্যমে দেশি মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে নওগাঁয় 11টি উপজেলায় মোট 40টি মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। এর মধ্যে শুধু রানীনগর উপজেলায় 6টি মৎস্য অভয়াশ্রম রয়েছে। দেশের নদ-নদী, খালবিল ও হাওর এলাকার অভয়াশ্রম দেশীয় মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে, এমনটাই আশা সাধারণ মানুষের। মাছ এখানে বংশবৃদ্ধি করতেছে এবং পানি বৃদ্ধি পাওয়ার পর মাছ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ছোট যমুনা নদীতে 2টা অভয়াশ্রম করা হয়েছে, একটা হচ্ছে রঘুসার দ আর একটা হচ্ছে তারাপালের দ। এই অভয়াশ্রম করার পর এখানে মাছের সমাগম ভালো দেখা যায়। এলাকার ছেলেপেলে হিসাবে পর্যবেক্ষণ করতেছি যেন অবৈধভাবে এখানে কেউ মাছ না ধরতে পারে। বর্তমানে সারা দেশে 400টির বেশি স্থায়ী ও অস্থায়ী অভয়াশ্রম রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভয়াশ্রমগুলোতে নির্ধারিত মৌসুমে মাছ ধরা বন্ধ থাকলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বংশবৃদ্ধি ও জাত সংরক্ষণ করা সম্ভব বলে জানান তারা। সীমানা পিলার দিয়েছি এবং এই এলাকার মধ্যে কোনো রকমের মাছ কেউ ধরতে পারে না। কেউ যদি ধরে তাহলে আইনগত আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেই। মৎস্য সম্পদ রক্ষায় এবং বিশেষ করে দেশীয় মাছ রক্ষায় এটির কোনো বিকল্প নেই এবং সামনে আমরা যৌথভাবে আরও কাজ করব। সারা দেশে দেশি মাছের কার্যকর অভয়াশ্রম গড়ে তুলতে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। জমিদার বংশের বউ হয়েও কৃষক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ইতিহাসের অংশ হয়ে আছেন ইলা মিত্র। এই মহিয়সী নারীর আন্দোলন সংগ্রামের ইতিহাস এবং স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রশাসন নির্মাণ করেছে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা। 1925 সালের 18 অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন সংগ্রামী নারী ইলা মিত্র। তিনি 1946 থেকে 1950 সাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের নাচল অঞ্চলের তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন। কৃষকদের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখায় তাকে বলা হতো তেভাগা আন্দোলনের নেত্রী। তার স্মরণে নাচলের কেন্দুয়া রাউতারা গ্রামে নির্মাণ করা হয়েছে ইলা মিত্র সংগ্রহশালা। সংগ্রহশালাটি নির্মাণে গুরুত্ব দেওয়া হয়েছে ঐতিহ্যকে। গড়ে তোলা হয়েছে মাটির তৈরি দৃষ্টিনন্দন দ্বিতল ভবন। এখানে স্থান পেয়েছে তেভাগা আন্দোলন ও ইলা মিত্র সম্পর্কিত বই, পত্রপত্রিকা, দুর্লভ স্থিরচিত্র সহ জেলার বিভিন্ন ঐতিহ্যের নিদর্শন। আন্দোলনের জন্য তিনি একজন চিরস্মরণীয় এবং বিশ্বের ইতিহাসে তার ইতিহাস রচিত হয়ে আছে। এই জন্য আমি দেখতে এসেছি। আমাদের যে সামনের যে প্রজন্মের আসছে ওরা জানতে পারবে যে হ্যাঁ আগে কি হয়েছে না হয়েছে, এখন কি হচ্ছে, ভবিষ্যতে কিভাবে কি করতে হবে পরিকল্পনা, সেটা ধরেন যে বাস্তবায়ন হওয়ার জন্য খুব ভালো। আমাদের জেলা প্রশাসক সাহেব এবং আমাদের ইউনো স্যার এটা উদ্ধার করে কাজগুলো করছে যে মানুষ একটু জানতে পারে, ইতিহাসটা তুলে ধরেছেন। ইতিহাসটা আস্তে আস্তে মুছে যাচ্ছিলেন, এই কারণে এটা তৈরি করা হয়েছে যেন মানুষ জানতে পারেন। সংগ্রহশালাটি বৃহৎ পরিসরে সম্প্রসারণ ও আধুনিকায়ন করার কথা জানান জেলা প্রশাসক। আমাদের প্রস্তাবনা আছে যে এটিকে আরো সম্প্রসারণ করা
আশেপাশে সরকারি কিছু জায়গা রয়েছে খাস জমি, সেগুলিকে আমরা এই সংগ্রহশালার আওতায় আনতে চাই। এটি বড় আকারে আমরা করতে চাই, যেন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে আমাদের নাসলকে জানতে পারে, ইরামিত্রকে যেন জানতে পারে। তিনি জানান, সংগ্রহশালাটি সম্প্রসারণ করা হলে ইতিহাস চর্চার পাশাপাশি দর্শনার্থীদের জন্য হয়ে উঠবে সমৃদ্ধ এক কেন্দ্র। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ও ইসরায়েল আবারও যুদ্ধে জড়িয়েছে। চলছে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা। ইসরায়েলের হাইফা শহরে একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। ইরান ও ইসরায়েলকে অনতিবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র কয়েক সপ্তাহের বিরতি, শান্তি আলোচনা, এরই মধ্যে আবার উত্তপ্ত ওয়েস্ট এশিয়া। হামলা পাল্টা হামলায় জড়িয়েছে ইরান ও ইসরায়েল। আর এ দফায় স্থানীয় সময় রবিবার রাতে প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান। ইসরায়েলের দাবি, ইরানের হামলার জবাবে দেশটির সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাহ শহরে অবস্থিত কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানি সহ মধ্য ও পশ্চিমাঞ্চলের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ছুড়েছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তেল আবিবের কাছে নেভাতিম ও তেল নফ বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে তেহরান। জায়ানবাদী শাসন গোষ্ঠী বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সমর্থন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতাকে কাজে লাগিয়ে লেবাননের জনগণের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ফসফরাস বোমাসহ নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের মাধ্যমে তারা যুদ্ধ অপরাধে জড়িত। ইসলামী প্রজাতন্ত্র ইরান পূর্বেই সতর্ক করেছিল যে দক্ষিণ লেবাননে হামলা সম্প্রসারণ এবং বৈরুতের দাহিয়া এলাকাতে লক্ষ্যবস্তু করা সংঘাতময় পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে ইয়েমেন থেকেও তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ফলে নাগরিকদের বিভিন্ন এলাকার আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে তেল আবিব। লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইরানপন্থী ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পাল্টা হামলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। আর ইরানের উদ্দেশ্যে বলেছেন, তেহরান শান্তি চুক্তি না করলে অবরুদ্ধ অর্থ ছাড় দেয়া হবে না। যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। সরবরাহ বন্ধের আশঙ্কায় এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে শতকরা 4 থেকে 5 ভাগ। নতুন করে শুরু হওয়া এই সংঘাত কতটা বিস্তৃত হবে তা এখনো স্পষ্ট নয়। তবে নিশ্চিতভাবে বলা যায়, এই পরিস্থিতি আবার বিশ্ব রাজনীতি ও অর্থনীতি অস্থির করে তুলবে। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতার মধ্যেই বিশ্বকাপ খেলতে মেক্সিকোতে পৌঁছেছে ইরান ফুটবল দল। তুরস্কে 3 সপ্তাহের প্রস্তুতি শেষে মেক্সিকোর তিজুয়ানায় পৌঁছেছে তারা। যুক্তরাষ্ট্র বেশ কয়েকজন কর্মকর্তা ও প্রশাসনিক সদস্যকে ভিসা না দেয়ায় শেষ মুহূর্তে অ্যারিজোনার বদলে মেক্সিকোকে বেস ক্যাম্প হিসেবে বেছে নেয় ইরান। তবে খেলোয়াড়দের সবাই ভিসা পেলেও প্রতিনিধি দলের 15 সদস্য ভিসা পাননি বলে অভিযোগ করেছে দেশটি। এ নিয়ে ফিফার হস্তক্ষেপও চেয়েছে তারা। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএসএফ এর পুশিন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। 5 মাস কারাভোগের পর দেশে ফিরেছেন ভারতে আটক 91 বাংলাদেশি জেলে। ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নারী শিশু সহ 4 জন নিহত। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।